হ্যালো এভরিওয়ান, টেবিল টিউটর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আছি উচ্চ মাধ্যমিক আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস পার্টে। আজকে আমরা ডিজিটাল ডিভাইস পার্টের লজিক গেট এই অংশটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো, লজিক গেট সম্পর্কে যদি তোমাদের একটা বেটার ধারণা নিতে হয় তাহলে আমাদের আগে আরও 3টা ক্লাস হয়েছে, কারণ লজিক গেটটা কিন্তু এই পার্টের 4র্থ ক্লাস। তো এই 3টা ক্লাস সম্পর্কে তোমাদের একটা খুব সুন্দর এবং ভালো ধারণা রাখতে হবে। যদি তোমরা এই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে এই 4র্থ ক্লাসের ডিসক্রিপশন বক্সে আমাদের বাদবাকি 3টা ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখে আসতে পারবে। আগের 3টা ক্লাস দেখলে তোমাদের লজিক গেটটা বুঝতে অনেক সুবিধা হবে এবং সহজও হবে। তাই তোমরা ডিসক্রিপশন বক্স থেকে যারা দেখো নাই তারা 3টা ক্লাস তোমরা দেখে আসো। 4র্থ ক্লাসটা আমরা এখন করাবো। আর এছাড়াও তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে আমাদের যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও এবং ক্লাসটা করতে পারো। আর আগের যাবতীয় যতগুলো ক্লাস আছে 3.1 অর্থাৎ ম্যাথমেটিক্যাল পার্ট সহ সব কিছুই আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো আমরা এখন লজিক গেট এই ক্লাসটাকে শুরু করি। এখন দেখো, আমাদের লজিক গেট ফার্স্ট আমরা একটা সংজ্ঞাকে লিখে নিয়েছি। সংজ্ঞার ক্ষেত্রে বলি, তোমরা হয়তো এক এক রাইটারের বই ফলো করো, তো বিভিন্ন রাইটারের বইতে সংজ্ঞাটা বিভিন্ন রকম থাকতে পারে। সংজ্ঞার মধ্যে কোনো ভুল নাই, তোমরা যে সংজ্ঞাটা পড়বা সেটাই কারেক্ট। তবে সব সংজ্ঞা থেকে আমরা একটা সংজ্ঞাকে সিলেক্ট করছি যেটা খুবই স্ট্যান্ডার্ড মানের এবং সহজ, খুব সহজে তোমরা মনে রাখতে পারবা। দেখো, লজিক গেটে সেই সংজ্ঞাটা আমরা কী লিখছি: বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। তো সংজ্ঞাটাকে আমি একটু ডিসকাস করি। দেখো, বুলিয়ান অ্যালজেব্রা মানে কি? যারা ফার্স্ট 2টা ক্লাস করছো তারা বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে একটা ধারণা রাখছো। বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে জস বুল প্রদত্ত গণিতের যে নিয়ম, কারণ অ্যালজেব্রা মানে আমরা কি জানি, বীজগণিত। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা শব্দের অর্থ হচ্ছে বুলিয়ান বীজগণিত। জস বুল যে বীজগণিতটা আমাদের মাঝে নিয়ে আসছে সেটাকেই বলা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তো এই বুলিয়ান অ্যালজেব্রাটার ব্যবহারিক প্রয়োগ বাস্তব জীবনে আমরা কিভাবে ব্যবহার করতেছি, এই ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রিক সার্কিটটাকে আমরা ব্যবহার করতেছি। কারণ বাস্তব জীবনে ব্যবহার আমরা কি জানি, বুলিয়ান অ্যালজেব্রা 0 এবং 1 সমন্বয়ে একটা বীজগণিতীয় রাশি তৈরি হয়। এই রাশিটা আমাদের বিদ্যুতের উচ্চ ভোল্টেজ এবং নিম্ন ভোল্টেজ অর্থাৎ পজিটিভ নেগেটিভ এর উপরে নির্ভর করে চলে। তো এইটা হচ্ছে আমাদের বাস্তব লাইফ, আমাদের যে জীবনযাত্রা সেখানে ব্যবহার। এই জন্য বলা হচ্ছে ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রিক সার্কিট, বিদ্যুৎ নিয়ে কাজ হচ্ছে, সুতরাং এটা ইলেকট্রিক সার্কিটেরই কাজ, তাকেই আমরা লজিক গেট বলতেছি। তো পুরোভার সংখ্যাটা আমি আরও আরেকবার বলে দেখো, এখানে লেখাও আছে, তোমরা যারা সংখ্যাটা লিখে নিতে চাও লিখে নিতে পারবা সাথে সাথে। লজিক গেটের সংখ্যাটা কি হচ্ছে? বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। তো এখন দেখো, আমরা লজিক গেটের একটু প্রকারভেদে যাই। লজিক গেটকে জেনারেলি 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। আমি একটু লিখি, কারণ মৌলিক এবং যৌগিক গেটের মধ্যে আরও কিছু ভাগ আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং আমি কথা বলার মধ্যে হয়তো গেট শব্দটা উচ্চারণ করতেছি, কিন্তু আসলে বানানটা কিন্তু গয়কার রস্য ট অর্থাৎ গেট, ঠিক আছে? বাট বারবার বলার সময় হয়তো তোমাদের মনে করতে পারো যে এখানে উচ্চারণটা কি গেট হচ্ছে, আসলে কিন্তু গেট না, এটা কিন্তু গেট। এটা আমাদের খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। তো দেখো, লজিক গেট যেটা আমরা উপরে সংজ্ঞা লিখলাম, এই লজিক গেটের এখন আমরা প্রকারভেদে যাব। তো লজিক গেটকে আমরা 2 ভাগে ভাগ করতেছি। একটাকে বলা হচ্ছে মৌলিক গেট, লিখি, এবং অপরটাকে বলা হচ্ছে যৌগিক গেট। তো আসলে মৌলিক গেট এবং যৌগিক গেটটা কি? যে গেটগুলো এককভাবে নিজের কাজ সম্পাদন করতে পারে তাদেরকে মৌলিক গেট বলা হচ্ছে। সংজ্ঞাটা খুবই সহজ, আমি আরো আরেকবার বলতেছি যেহেতু লিখতেছি না। যে গেটগুলা এককভাবে অর্থাৎ এককভাবে বলতে একা, তো যে গেটগুলো এককভাবে নিজের কাজটাকে সম্পাদন করতে পারে তাকে আমরা মৌলিক গেট বলছি। এবং যৌগিক গেট কি? 2 বা ততোধিক মৌলিক গেট একত্রে যুক্ত হয়ে যখন কোনো কার্য সম্পাদন করে তখন তাকে যৌগিক গেট বলে। সংখ্যাটা আরো আরেকবার বলি, 2 বা ততোধিক মৌলিক গেট একত্রে যুক্ত হয়ে যখন কোনো কার্য সম্পাদন করে তখন তাকে যৌগিক গেট বলা হয়।
তো আশা করি মৌলিক গেট এবং যৌগিক গেটের সংজ্ঞাটা তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা মৌলিক গেটে যাই। মৌলিক গেট আছে 3টা, এবং এই 3টা গেট ছাড়া পাঠ্যপুস্তকের ভিতরে হোক অভ্যন্তরীণ বা বাইরে যতগুলোই গেট আসুক সব গেটগুলোই হবে যৌগিক গেট। তো এখন দেখো আমরা মৌলিক গেট 3টা কি কি করি। তাহলে মৌলিক গেট যে 3টা সেটা হচ্ছে অর গেট, এন্ড গেট এবং নট গেট। আমি লিখে ফেলি মৌলিক গেট। তাহলে ফার্স্ট যেটা আছে, এবং গেটের নামগুলো লেখার সময় আমি বলি এখন আমি বাংলা ইংলিশ দুইটা নামকেই লিখবো এখানে। মনে রাখবা ইংরেজিতে যখন কোনো গেটের নাম লিখতে হবে সব সময় গেটের নামটা হবে ইংলিশ ক্যাপিটাল লেটারে, কখনো ওখানে স্মল লেটারের ব্যবহারটা হবে না। তো দেখো আমি প্রথমে লিখি যে অর গেট। এটাকে যদি আমি ইংরেজিতে লিখি তখন আমার ও আর দুইটা থাকবে ক্যাপিটাল লেটার, আমার গেট বানানটা যে কোনো কিছু হতে পারে, অর গেট। বাদ বাকি যেটা আছে সেটা হচ্ছে এন্ড গেট, এর ইংরেজি নামও সেম ভাবে হবে এন্ড গেট। আর আরেকটা হচ্ছে আমার নট গেট, নট গেট। এখন দেখো এই যে 3টা গেটের আমি নাম লিখলাম, অর গেট, এন্ড গেট, নট গেট, শুধুমাত্র এই 3টা গেটই আমার আছে যেটাকে বলতেছি আমরা মৌলিক গেট। এই 3টা গেট ব্যতীত বাদ বাকি যতগুলো গেট আছে সবগুলো গেট হবে আমার যৌগিক গেট। তো মৌলিক গেটগুলো আসলে কোনটার কাজ কি আমরা সেটা একটু দেখি। দেখো ফার্স্টে আমরা লিখছি অর গেট। অর গেটের কাজটা হচ্ছে যোগের কাজ। আমরা দেখো বুলিয়ান অ্যালজেব্রায় লজিক্যাল অর অপারেশনের একটা কাজ করছিলাম। লজিক্যাল অর অপারেশন তার মানে কি যৌতিক যোগের ক্রিয়া। এখানে আমরা যে কাজটা করব লজিক্যাল অর গেট, বা আমি সরাসরি শুধুমাত্র অর গেট নামটাও বলতে পারবো। তো অর গেট, অর গেট মানে হচ্ছে যোগের ক্রিয়া বা যোগের গেট। তাহলে আমি শুধুমাত্র ব্র্যাকেটে তোমাদের বোঝার জন্য যোগটাকে লিখে দিলাম। পরের অংশে চলে যায় দেখো এন্ড গেট। তো এন্ড গেট যখন হবে, এন্ড গেট অর্থ কি লজিক্যাল এন্ড অপারেশন, তাহলে এন্ড মানে হচ্ছে গুণ। তাহলে এখান থেকে সেম যখন আমরা এন্ড গেটটাকে করব অর্থাৎ গুণের কাজ, তাহলে যে গেটটা গুণের কাজ করে বা গুণের সূত্রগুলোকে মেনে চলবে সেটাকে বলা হচ্ছে এন্ড গেট। এবং লাস্ট দেখো মৌলিক গেটের মধ্যে যেটা আছে সেটাকে বলা হচ্ছে নট গেট। নট গেটের কাজটা কি, আমরা ওখানে সেম করে আসছিলাম লজিক্যাল নট অপারেশন। তাহলে লজিক্যাল নট অপারেশন মানে কি ছিল, যৌতিক পূরকের ক্রিয়া। পূরক বলতে যে মানটাকে দিচ্ছি তার বিপরীত মানটাকে পাচ্ছি। 0কে দিলে 1 পাচ্ছি, 1কে দিলে 0 পাচ্ছি। তাহলে নট গেট হচ্ছে পূরকের কাজ। তাহলে আমি জাস্ট সংক্ষেপে তোমাদের মানে বুঝতে পারার জন্য নামগুলো ব্র্যাকেটে দিয়ে দিলাম। এবং মনে রাখবা ইংরেজি নামের ক্ষেত্রে গেট বানান ক্যাপিটাল স্মল লেটার হোক কোনো সমস্যা নাই, বাট আমার যে মেন নামটা এটা সবসময় আমাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো এই 3টা মাত্র গেট, অর গেট, এন্ড গেট এবং নট গেট, এই 3টা মাত্র গেট আছে যেটাকে বলা হচ্ছে মৌলিক গেট। এই মৌলিক গেট ব্যতীত বাদ বাকি যতগুলো গেট আসবে সবগুলোকে বলা হচ্ছে যৌগিক গেট। এখন আমরা একটা যৌগিক গেটের প্রকার ভেদে যাই। এই যে যৌগিক গেটটাকে লিখলাম, যৌগিক গেটকেও সেম ভাবে আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছে। একটাকে বলা হচ্ছে সার্বজনীন গেট, আরেকটাকে বলা হচ্ছে বিশেষ গেট। তো দেখো আমি একটু ভাগ করি তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে একটাকে বলা হচ্ছে সার্বজনীন বা ইউনিভার্সাল গেট, সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। এবং আরেকটাকে বলা হচ্ছে এক্সক্লুসিভ গেট বা বিশেষ গেট। আমি বিশেষ লিখি শুধুমাত্র। যৌগিক গেটকে আবার পুনরায় এই দুই ভাগে ভাগ করতে পারতেছে, সার্বজনীন গেট এবং বিশেষ গেট। এখন দেখো সার্বজনীন গেটকে আবার দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট আছে দুইটা। কোন দুইটা গেট আমরা এখন সেটাকে দেখি। সার্বজনীন গেট আছে, একটাকে বলা হচ্ছে ন্যান্ড গেট। আমি সাথে ইংরেজি নামটাকেও লিখতেছি NAND। দেখো সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটার হবে, এখানে কিন্তু কোনো স্মল লেটারের ব্যবহার নেই। ন্যান্ড গেট, আরেকটাকে বলা হচ্ছে নর গেট। ইংরেজিতে লিখে দেই নর গেট। এখন দেখো ন্যান্ড গেট এবং নর গেটটা কি। আসলে যখন ন্যান্ড গেট এবং নর গেট নিয়ে একটা আলোচনা হবে বিশদ, ঠিক সেই সময় এই ন্যান্ড গেট এবং নর গেট সম্পর্কে তোমরা একটা বেটার ধারণা পাবা।
এখন আমরা শুধুমাত্র ন্যান্ড এবং নরের নামটা কিভাবে আসতেছে সেটা একটু ভাগ করে দেখাই। একটু নিচে যদি করি, দেখো আমি যদি ন্যান্ডটাকে করি NAND, ন্যান্ডটাকে যদি করি তাহলে এখানে আসলে তোমরা যদি মানে একটু ভালোভাবে খেয়াল করো তাহলে কিন্তু আমরা দুইটা পার্ট পাচ্ছি। একটা n কে যদি ভাগ করে দেই তাহলে দেখো আমরা and বলে একটা অপশনকে আলাদা করতে পারতেছি, আর এই n যে অপশনটা এটাকে বলা হচ্ছে নট। যদিও আগে আমার n যুক্ত আছে তবে নট গেট কিন্তু কখনো আগে থাকবে না। তাহলে কাজটা কি হবে, and প্লাস নট গেট। তাহলে দেখো এন্ড গেট এবং নট গেট যখন একত্রে যুক্ত হবে তখনই আমার ন্যান্ড গেটটা হবে। এইখানে কিন্তু কখনো নট গেটটা আগে যুক্ত হয় না। ন্যান্ড গেট হতে গেলে আগে আমার অ্যান্ড গেট থাকবে, ঠিক তারপরে নট গেট থাকবে। এবং যদি একটু ভালোভাবে খেয়াল করো এই যে অ্যান্ড গেট, দেখো এটা কিন্তু মৌলিক গেটের মধ্যে, আবার নট গেট এটাও কিন্তু মৌলিক গেটের মধ্যে। তো ওখানে সংজ্ঞার মধ্যে কি বলা হয়েছিল, দুই বা ততোধিক মৌলিক গেট একত্রে যুক্ত হয়ে, তাহলে দুইটা মৌলিক গেট একত্রে যুক্ত হয়ে একটা কার্য সম্পাদন করবে, সেটা হচ্ছে ন্যান্ড গেটের কার্য, তাকেই বলা হচ্ছে যৌগিক গেট। সেম ভাবে যদি আমরা নর গেটটাকে ভাঙি তাহলে কি পাবো, অর প্লাস নট, প্রত্যেকটাই কিন্তু আমার গেট শব্দটা যুক্ত আছে। আমি জাস্ট বোঝার জন্য এখন করতেছি বলে এখানে আর গেট শব্দটা যুক্ত করতেছি না। তো নর গেটটাকে যখন ভাঙবো অর গেট প্লাস নট গেট, এখানে কিন্তু কখনো নট প্লাস অর আসবে না। উপরেরটাও সেম, যেমন নট প্লাস এন্ড আসেনি, এখানেও কিন্তু নট প্লাস অরটা আসবে না। এখানে সরাসরি যেটা আসবে সেটা হচ্ছে অর প্লাস নট। তাহলে এখানেও কাজটা কি দেখো, অর গেটটা একটা মৌলিক গেট, নট গেটটা একটা মৌলিক গেট। তাহলে এই দুইটা মৌলিক গেট আবার একত্রে যুক্ত হয়েছে, হওয়ার পরে একটা কার্য সম্পাদনের কাজ করতেছে, সেটাকে বলা হচ্ছে নর গেট। তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী দুই বা ততোধিক মৌলিক গেট একত্রে যুক্ত হবে। তাহলে মৌলিক গেটগুলো একত্রে যুক্ত হয়েছে, হওয়ার পরে একটা কার্য যখন সম্পাদন করবে, দেখো একটা করে কার্য সম্পাদন করতেছে, তখন তাকে আমরা যৌগিক গেট বলছিলাম। তাহলে এই দুইটা গেট যে যৌগিক গেট সেটা আমরা এই নাম ভাঙা থেকে বুঝতে পারতেছি। আর এই দুটো গেট যে সার্বজনীন গেট, এর পার্টটা আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব, পরে আবার ক্লাস আসবে, সেই সময় বুঝতে পারবা যে কেন এই দুইটা গেটকে সার্বজনীন গেট বলা হচ্ছে। তো আমি একটু পাশে চলে যাই, দেখো পাশে আরেকটা ভাগ আছে, সেটাকে বলা হচ্ছে বিশেষ গেট বা এক্সক্লুসিভ গেট। এই বিশেষ গেটকে আবারও দুই ভাগে ভাগ করা হচ্ছে। তো দেখো আমি বিশেষ গেটকে একটু দুই ভাগে ভাগ করি। এই বিশেষ গেটে যে দুই ভাগে ভাগ, একটাকে বলা হচ্ছে এক্স অর গেট, আরেকটাকে বলা হচ্ছে এক্স নর গেট। আমি জায়গা স্বল্পতার কারণে এখানে গেট শব্দটা লিখলাম না, বা দেখা যাচ্ছে সরাসরি বাংলাও লিখলাম না, আমি ইংরেজিতে লিখে দিলাম। এখানে এক্স মিনিং হচ্ছে এক্সক্লুসিভ, তাহলে বিশেষ গেট এক্সক্লুসিভ অর গেট, আর একটা হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। তো এটাই হচ্ছে আমার টোটাল লজিক গেটের প্রকার ভেদ, যেখানে টোটাল লজিক গেটকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা মৌলিক গেট আর একটা যৌগিক গেট। মৌলিক গেটকে তিনটা ভাগে ভাগ করা যায়, অর্থাৎ তিনটাই মাত্র মৌলিক গেট আছে, এন্ড গেট, অর গেট আর নট গেট। এবং যৌগিক গেটকে আমরা যে দুইটা ভাগে ভাগ করতেছি, একটাকে বলা হচ্ছে সার্বজনীন গেট আর একটাকে বলা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেটকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হচ্ছে ন্যান্ড গেট আর একটা নর গেট। এবং ন্যান্ড নর কেন যৌগিক গেট আমি কিন্তু এখানে ছোট করে একটু ভেঙে দেখাই দিয়েছি, এই যে নিচের অংশটুকু। আর আরেকটাকে বলা হচ্ছে বিশেষ গেট, যেটাকে বলা হচ্ছে এক্স অর এবং এক্স নর, এই দুই ভাগে আবার আমরা ভাগ করতে পারতেছি। এবং এক্স অর এক্স নর কেন যৌগিক গেট, ওর নাম ভাঙলেও আমরা বুঝতে পারবো যখন আমরা ভেঙে ভেঙে করব। তো এক্স অর এবং এক্স নর নিয়ে আলাদা ক্লাস হবে, সেই সময় আমি বিষয়গুলো আরো খুব সুন্দর করে ক্লিয়ার করে দেব। এ পর্যায়ে দেখো আলোচনার বিষয় আমাদের অর গেট, অর্থাৎ মৌলিক যে তিনটা গেটকে আমরা করলাম, এই তিনটা গেটের মধ্যে একটা গেট ছিল কিন্তু আমার অর গেট, যেটাকে আমি বলছিলাম যোগের কাজ। সেই কাজটা বা সেই গেটটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো দেখো বুলিয়ান অ্যালজেব্রায় যোগের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেটকে ব্যবহার করা হয় তাকে অর গেট বলে। সংজ্ঞাটা আমি লিখে দিয়েছি, তোমাদের সুবিধা থেকে তোমরা লিখে নিতে পারো। আমি সংজ্ঞাটাকে একটু বুঝাই দেই। দেখো আমরা ওখানে কি করছিলাম, বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য ইলেকট্রিক সার্কিট ব্যবহার করছিলাম, সেটাকে লজিক গেট বলছিলাম। এখন লজিক গেটগুলো ভাগ হয়ে গেছে, তাহলে কোনটা কোন কাজে আছে, যেটা যোগের কাজ করবে সেটাকে বলা হচ্ছে অর গেট, গুণের কাজ করলে অ্যান্ড গেট, পূরকের কাজ করলে নট গেট। এটা তো গেটের ভাগ করার সময় তোমাদের একটু আগেই দেখালাম। এখন সেইটা নিয়ে আমাদের প্রভার একটা সংজ্ঞা। তাহলে সংজ্ঞাটা কি, বুলিয়ান অ্যালজেব্রার যোগের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে অর গেট বলে। এখন দেখো আমরা অর গেটের চিহ্নটা নিয়ে আলোচনা করব। তাহলে অর গেটের চিহ্নটা কেমন, আমরা তো অবতল দর্পণ সম্পর্কে সবাই জানি। অবতল দর্পণ বা ও এর এক পাশ, ও এর অর্ধেক। আমি একটু আঁকাই তাহলে তোমাদের ক্লিয়ার হবে। দেখো
একটা অবতল দর্পণকে নিলাম এবং এই অবতল দর্পণটা যখন বাইরের দিক থেকে যুক্ত হয়ে যাবে তখন আমরা এটাকে বলতেছি অর গেট। এটা হচ্ছে আমার অর গেটের চিহ্ন। অর গেটের চিহ্নের দেখো দুইটা পাশ আছে, একটা হচ্ছে ডান পাশ, একটা হচ্ছে বাম পাশ। আমরা মনে রাখবো বাম পাশে সবসময় ইনপুট থাকবে, ডান পাশে থাকবে আউটপুট। এক্ষেত্রে তোমাদেরকে একটু বলি, অর গেটে মিনিমাম দুইটা ইনপুট থাকতে পারে, ম্যাক্সিমাম অনেকগুলোই থাকতে পারবে, সেখানে কোনো সমস্যা নেই। 2, 3, 4, 5 যতগুলো ইনপুট থাকুক না কেন তার জন্য আউটপুট বাইর হবে একটা। মনে রাখবা একমাত্র মৌলিক গেটগুলোর মধ্যে বা যৌগিক যতগুলো গেট আছে সবগুলো গেটের মধ্যে একমাত্র নট গেট যেখানে একটা ইনপুট থাকে তার জন্য একটাই আউটপুট বাইর হয়। বাদ বাকি যতগুলো গেট আছে সব গেটে মিনিমাম দুইটা ইনপুট থাকে। এরপরে 3, 4, 5, 6 থাকতে পারে, বাট নট গেটে এরকমটা থাকার কোনো চান্স নেই, ওখানে একটার জন্য একটাই কাজ। তো আজকে ক্লাসটাকে তোমাদের ভালোভাবে বোঝানোর সুবিধার্থে আমরা মাত্র দুইটা ইনপুট নিয়ে কাজ করব। তোমরা নিজেরা বাসায় 3 বা 4 ইনপুটের প্র্যাকটিস করতে পারবা। দেখো আমরা দুইটা ইনপুট নেই, এ একটা এবং এ একটা। তাহলে আমি ধরলাম এটা এ, এটা বি, দুইটা ইনপুটকে একটা এ একটাকে বি ধরলাম। মাঝখানে এই যে চিহ্নটা সেটা হচ্ছে আমার অর গেটের চিহ্ন। আমি একটু ভাগ করে দেই। এভাবে তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় ভাগ করার প্রয়োজন পড়বে না, জাস্ট বোঝার জন্য আমি ভাগ করে দিচ্ছি। তাহলে এটা ইনপুট, এটা অর গেট। তাহলে আমার দুইটা ইনপুট, আমার ইনপুট কয়টা হচ্ছে সেটা তো বড় কথা না, দুইটা বা দুইয়ের অধিক থাকলে হলো, বাট তার জন্য আমার আউটপুট বাইর হবে একটা। তাহলে এখান থেকে দেখো আমার একটা মাত্র আউটপুট থাকবে। তাহলে আমি এই অংশটাকে আউটপুট ধরতে পারি এবং আমি ধরলাম আউটপুট এক্স। এ এবং বি অর গেটের মধ্যে দিয়ে যে আউটপুটটা আসবে সেই আউটপুটটাকে আমরা এক্স ধরতেছি। এখন দেখো এক্স এর মানটা কি হবে। তো আমরা কি জানি অর গেটের কাজটা কি, একটু যদি সংজ্ঞার সাথে মিল করি, সংজ্ঞাতে দেখো এখানে একটা শব্দকে কিন্তু যুক্ত করা হয়েছে যোগের, অর্থাৎ অর গেটের কাজটা হচ্ছে আমাকে সবসময় যোগের কাজটা করাবে। তাহলে দেখো এখন বিষয়টা হচ্ছে কাদের যোগ করবে অর গেট, যে ইনপুটগুলোকে আমরা দেব এই ইনপুটগুলোকে যোগ করে আমাকে আউটপুট দেবে। তাহলে এখানে ইনপুট আছে কি কি, এ এবং বি। তাহলে এ এবং বি ইনপুটকে যোগ করবে, করে আমাকে যে ফলাফলটা দেবে সেটাই হচ্ছে আমার অর গেটের আউটপুট। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, প্রথম ইনপুট এ যোগ দ্বিতীয় ইনপুট বি। খুবই সহজ, কিন্তু এখানে কোনো কঠিন কিছু না। এখন আমরা যদি এখান থেকে 3টা ইনপুট নেই এ বি সি, যোগে হবে এ প্লাস বি প্লাস সি। এরপরে দেখো যদি আমরা 4টাকে নিতাম ডি পর্যন্ত, তাহলে যোগের ফলাফল আসতো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এটা কিন্তু খুবই ইজি যে অর গেটে আমার কিভাবে এই কাজগুলো হচ্ছে। দেখো অর গেটের চিহ্নটা আসলে বুঝতে পারছো আশা করি। এইরকম কোনো চিহ্ন যখনই দেখবা একটা অবতল দর্পণ বাইরের দিক থেকে যে যুক্ত হয়ে গেছে বুঝে নেবা একটা অর গেট। এখন দেখো আমরা অর গেটের সত্যক সারণীতে যাব। সত্যক সারণীতে যাওয়ার আগে আমরা ছক সংখ্যাটাকে নির্ণয় করব কিভাবে। আমরা জানি আমাদের সূত্রটা আশা করি সবার মনে আছে। সূত্রটা কি, ইনপুট সংখ্যার উপরে। তাহলে দেখো আমার এখানে ইনপুট n ইকুয়াল টু কত আছে, এ আর বি, যেহেতু দুইটা সো আমি এখানে লিখি ইনপুট n ইকুয়াল টু 2, অর্থাৎ দুইটা ইনপুট আছে। এখন দেখো আমার তাহলে ছক সংখ্যা কি হবে, আমি আর ফুল লিখতেছি না, ছক সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। তাহলে যেহেতু n এর মান 2, 2a স্কয়ার সমান 4, আমার ছক সংখ্যা হচ্ছে 4টা। তাহলে মনে রাখতে হবে অর গেটে যখন দুইটা ইনপুট আছে বা যে কোনো গেটে যখন দুইটা ইনপুট আছে 2 টু দি পাওয়ার n এই সূত্র অনুযায়ী আমার 4টা ছক হবে। এখন আমি অর গেটের সত্যক সারণী করার জন্য তার হেডিংটাকে নেব, আমি এখানে করতেছি। দেখো ফার্স্ট আমাকে হেডিংটাকে নিতে হবে। তাহলে হেডিংটা নেওয়ার সময় আমার প্রথম শর্ত কি ছিল, মৌলিক যে ইনপুটগুলোকে আমি নিচ্ছি সেটাকেই নেব। তাহলে মৌলিক ইনপুট কি আছে, এ আর বি। তাহলে আমি এখানে নিলাম এ, আরেকটাকে নিলাম বি। দেখো আমি কিন্তু এখন কোনো ছক কাটতেছি না, শুধুমাত্র হেডিংটাকে নিচ্ছি। এবং আমার অর গেটের কাজটা কি, দুইটা ইনপুটের জন্য কি আউটপুট বাইর হবে আমার সেই কাজটা করতে হবে, অর্থাৎ এক্স এর যে মানটা এই মানের ফলাফলটাকে বাইর করতে হবে। তাহলে আমি এখন কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু এ প্লাস বি। এটা হচ্ছে আমার অর গেটে যে সত্য সারণী করবো দুইটা ইনপুটের জন্য তার হেডিং। এখন উপরের দিকে দেখো ইনপুট সংখ্যা কিন্তু 4, ইনপুট 2, ছক সংখ্যা কিন্তু 4। তাহলে আমাকে 4টা ছক নিতে হবে। আমি 4টা ছক কেটে নিই, 1 2 3 4। দেখো আমি 4টা ছককে কেটে নিলাম।
ব্যাস। এখন হচ্ছে আমার এই সত্য সারণীটা নির্ণয় করব। তো দেখো সত্য সারণী নির্ণয় করতে গেলে নিয়মটা কি, ডান দিক থেকে বাম দিকে আসতে হবে, প্রথম ইনপুট আসে কোথায়, সেখানে আমার মানটা কি হবে 0 অন 0 অন। যারা সত্য সারণীর ক্লাসটা করেছো তাদের কাছে কিন্তু এই পার্টটা খুবই ইজি, আর যারা ক্লাসটা করো নাই অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা ক্লাসটাকে দেখে আসবা। দেখো এক ঘর যখন আগায় আসবো, প্রথম ঘরে কিন্তু আমরা 0 অন করে মান রাখলাম। একটা ঘর যখন আগায় আসবো তখন কি হবে আমার 00 অন। এভাবে যদি আমার 3টা ইনপুট থাকতো তাহলে ছক সংখ্যা হতো আমার 8টা। সেক্ষেত্রে 0 অন 0 অন 0 অন 0 অন করে দিতাম। 2 নাম্বার ঘরটা 00 অন করে দিতাম। 3 নাম্বার যে ঘরটা থাকতো সেটা কিন্তু 4টা 0 4টা 1। এভাবে যদি 4 নম্বর থাকতো সেখানে কিন্তু 8টা 0 8টা 1। এবং এটা কোন নিয়মে করি, কিভাবে আসতেছে এই মানগুলো, সত্য সারণীর ক্লাসটা যারা দেখবা আশা করি ওখানে ক্লিয়ার হয়ে যাবে। তো এখন দেখো আমরা এর ফলাফলটাকে যোগ করব, অর্থাৎ এক্স এর মানটাকে নির্ণয় করব। তো এই যোগ কিন্তু সাধারণ অ্যালজেব্রার মতো যোগ হবে না, এই যোগটা হবে বুলিয়ান অ্যালজেব্রার নিয়মে। এখানে দেখো 0 আর 0 যদি যোগ হয় তাহলে ফলাফল চলে আসে 0। নেক্সট পরের লাইনে যদি আমরা আসি, 0 এবং 1কে যদি যোগ করি তাহলে 0 আর 1 যোগ হইলে ফলাফল আসতেছে আমার 1। তো এরপরে যদি 1 আর 0কে আমরা আবার যোগ করি তাহলে 1 আর 0 যোগ করলে 1। নেক্সট লাইন দেখো, একেবারে শেষ লাইনটা, 2টা 1কে যোগ করতে হবে বুলিয়ান অ্যালজেব্রার। তাহলে এই যে 2টা 1 আর 1 যদি যোগ করি তাহলে ফলাফলটা কি হবে, যদি আমরা বাইনারিতে করি তাহলে কিন্তু 1 আর 1 যোগ করলে হতো অন 0, আবার ডেসিমেলে করলে 1 আর 1 যোগ করলে হবে 2। আমরা এখানে কিন্তু 1 আর 1কে যোগ করতেছি, তাহলে 1 আর 1 যোগ করলে ফলাফল আসতেছে 1। কারণ আমরা কি জানি বুলিয়ান অ্যালজেব্রায় 2টা সত্য মান যখন যোগ হয় তখন কিন্তু 1টা সত্য মান হয়। এখানে কিন্তু ডাবল কোনো কিছু হবে না বা অন 0 এই মানটা আসবে না। তো আশা করি সত্য সারণীটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, আর যারা এর আগে সত্য সারণী ক্লাসটা করে আসছো তাদের কাছে এই বিষয়টা আরো ক্লিয়ার। তো যদি সত্য সারণীর বিষয়টা ক্লিয়ার হয় তাহলে আমরা পরের পার্টটা দেখো, যে পরের পার্টটা আসলে আমরা এবার করব সেটা হচ্ছে একটা সুইচ সার্কিট। সুইচ সার্কিট করার সময় আমি একটু বলে দেই, অর গেটের যখন সুইচ সার্কিট করব এই সুইচটা সব সময় আমার সমান্তরালে থাকবে, মনে রাখবা অর গেটের সুইচ সার্কিট সব সময় সমান্তরালে থাকে। তো দেখো আমি একটা সুইচ সার্কিট আঁকাই, তাহলে যেহেতু আমি 2টা ইনপুট নিয়ে কাজ করতেছি আমি 2টা সুইচ সার্কিট নিয়েই কাজ করব। দেখো আমি 2টা সুইচকে নিয়েছি এবং সাথে এখানে আমি একটা বাল্বকে যুক্ত করব। মোটামুটি একটা বাল্বকে যুক্ত করলাম। এখন আমরা কি জানি, বিদ্যুৎটা যখন যে বাল্বের মধ্যে দিয়ে পাস করে রাস্তা ঘুরে আবারও এই ব্যাটারিতে ফিরে আসবে তখনই কিন্তু ইলেকট্রনের প্রবাহটা চলতে থাকবে, বিদ্যুতের প্রবাহটা চলবে, আর ঠিক সেই সময়ই আমার বাল্বটা জ্বলবে, অন্য কোনো সময় বাল্ব জ্বলবে না। এখানে যে 2টা সুইচ আছে দেখো, আমি একটাকে এ আর একটাকে বি হিসেবে ধরি, তাহলে এ আর বি 2টা এখানে সুইচ আছে। এখন মনে করো বিদ্যুৎটা আমার এদিক থেকে যাচ্ছে, এবার দিয়ে যাবে, এখান থেকে যাবে, এখানে আসার পরে তার 2টা ভাগ হয়ে গেছে। তাহলে বিদ্যুৎটা এখান থেকে আসার পরে যখন 2টা ভাগ হয়েছে তখন সে এর রাস্তায় যাচ্ছে এবং বি এর রাস্তায় যাচ্ছে। তো এর রাস্তায় যেয়ে দেখতেছে আমার এ সুইচটা খোলা আছে, অর্থাৎ অন আছে। তাহলে এই সুইচটি যখন খোলা বা অন থাকতেছে তখন কিন্তু এফআই দিয়ে বিদ্যুৎটা পাস করতে পারবে না, যেতে পারতেছে না। এফআই দিয়ে যখন বিদ্যুৎটা যাচ্ছে না তখন এর ফলাফলটা কি 0। সেম ভাবে যখন সে বি দিয়ে যাচ্ছে বিদ্যুৎটা দেখতেছে বি এর সুইচটাও খোলা অর্থাৎ অন আছে, সেক্ষেত্রে কি বি দিয়েও আমার বিদ্যুৎটা পাস করতেছে না, সুতরাং বি এর মানটাও 0। তাহলে যখন এপার দিয়েও বিদ্যুৎ যাবে না এপার দিয়েও বিদ্যুৎ যাবে না, কোনো পাশ দিয়ে বিদ্যুৎ যাচ্ছে না, তখন কিন্তু আমার বিদ্যুতের এই যে প্রবাহটা চলতেছে না। আর বিদ্যুতের প্রবাহটা যখন চলবে না তখন তো বাল্ব জ্বলার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে A0 B0। এখন আমরা সত্য সারণীর সাথে একটু মিল করি, A0 B0 আমার কিন্তু বাল্ব জ্বলেনি, তাহলে কি ফলাফল কি ছিল 0, সুতরাং ফলাফলটাকে আমরা 0 দিলাম। এখন দেখো মনে করো আমি এই বি সুইচটাকে বন্ধ করে দিলাম অর্থাৎ অফ করে দিলাম, তাহলে এখন সেম ভাবে বিদ্যুৎ আসার পরে 2টা রাস্তায় যখন ভাগ হয়ে যাচ্ছে, যাওয়ার পরে দেখতেছে আমার এর রাস্তাটা খোলা আছে বা এই সুইচটা খোলা আছে বা অন আছে, সেক্ষেত্রে কি হচ্ছে এ দিয়ে বিদ্যুৎটা পাস করতে পারতেছে না, সুতরাং A0। বাট বিটা দেখো বন্ধ আছে, তাহলে বিদ্যুৎ কিন্তু খুব ইজিলি বির এই রাস্তা ধরে পুরোটা ঘুরে আবার বর্তনীতে ফিরে আসবে। আর যখনই বাল্বের মধ্যে দিয়ে আবার এই বাল্ব
আমাদের ব্যাটারিতে ফিরে আসতেছে তখনই কিন্তু বাল্বটা জ্বলতেছে। আর যেই বাল্ব জ্বলবে সেই ফলাফল হবে অন। তাহলে এখান থেকে একটু সত্য সাথে সাথে এখন মিল করো, A0 যেহেতু খোলা, বি বন্ধ, তাহলে বি অন, A0 বি অন। দেখো A0 বি অন, টোটাল ফলাফলটা অন, অর্থাৎ বাল্বটা কিন্তু জ্বলেছিল। থার্ড স্টেপে যাওয়ার পরে তখন আমার মনে করো বিটাকে খুলে দিলাম, দিয়ে এটাকে যুক্ত করে দিচ্ছি। তো এক্ষেত্রে কি হবে, বিদ্যুৎ কিন্তু দুই রাস্তায় তখন ভাগ হয়ে যাচ্ছে, যাওয়ার পরে দেখতেছে সে এ দিয়ে খুব ইজিলি যেতে পারতেছে, বাট বিতে আসার পরে বিটা বন্ধ আছে, যেতে পারতেছে না। এখানে বি খুলে দেওয়া, অর্থাৎ সুইচটা অফ আছে। এবার দেখো বিদ্যুৎটা যখন যাচ্ছে, যাওয়ার পরে সেম ভাবে আমার বিদ্যুতের প্রবাহটা ঘটে গেছে, তাহলে এখানে বাল্বটা জ্বলবে। তাহলে আমরা কি বলতে পারি, এ যেহেতু বন্ধ করা তাহলে এ অন, বি যেহেতু খোলা বি জিরো, তাহলে এ অন বি জিরো, টোটাল ফলাফলটা অন, যেহেতু বাল্বটা জ্বলেছে। এবং লাস্ট স্টেপে মনে করো আমি দুইটা সুইচই দিলাম বন্ধ করে অর্থাৎ অফ করে, তাহলে বিদ্যুৎ কি, বিদ্যুৎ প্রবাহ তো দুই পাশ দিয়েই যাবে, এ দিয়েও যাবে বি দিয়েও যাবে। তাহলে এ আর বি দিয়ে যখন যাচ্ছে তখন ফলাফল দুইটাই অন, তাহলে এ অন বি অন, টোটাল ফলাফলটা আমার অন। ওকে, তাহলে মনে রাখবা অর গেটে যখন আমরা কোনো সত্য সারণী করবো, সরি অর গেটে যখন কোনো আমরা সুইচ সার্কিট নির্ণয় করবো, সবসময় আমার সুইচ সার্কিটটা হবে সমান্তরালে। এখানে দেখো এ সমান্তরালে বি এসেছে, যদি এভাবে আমার আরো দুইটা বা তিনটা ইনপুট থাকে তাহলে এরকম সমান্তরালে একের পর এক থেকে যাবে। এটাই হবে আমার অর গেটের সুইচ সার্কিট। পুরো বিষয়টা একটু খেয়াল করো, অর গেটের চিহ্নটা ছিল অবতল দর্পণ, এবং তারপরে সেখান থেকে আমার সত্যক সারণী এবং সুইচ সার্কিট। এ পর্যায়ে দেখো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এন্ড গেট। আমরা তো অর গেটটা সম্পর্কে একটা ধারণা নিলাম এবং বোঝার চেষ্টা করছি। এবার দেখো এন্ড গেট, এন্ড গেটের সংজ্ঞাটাও আমি লিখে দিয়েছি। বুলিয়ান অ্যালজেব্রার গুণের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে আমার এন্ড গেট বলতেছি। অর গেটের সংজ্ঞাটা কী ছিল, যোগের কাজ সম্পাদন। দেখো শুধুমাত্র একটা মাত্র আমার যে শব্দ আছে সেই শব্দটার পার্থক্য হয়েছে, যোগের পরিবর্তে গুণ, বাদ বাকি সব ক্ষেত্রে কিন্তু আমার সংজ্ঞাটা একই আছে। তো দেখো সংজ্ঞাটা বুলিয়ান অ্যালজেব্রার গুণ, অর্থাৎ আমরা জজ বুল যে গুণের কাজগুলো করে গেছে এই গুণের কাজগুলো সম্পাদনের জন্য যে লজিক গেটটাকে ব্যবহার করব সেটাকে বলতেছি আমরা অ্যান্ড গেট। এখন আমরা দুই ইনপুটের জন্য একটা অ্যান্ড গেট নিয়ে তোমাদের একটু বুঝাই। তো দেখো অর গেট আমরা তো চিহ্নটা বুঝছি একটা অবতল দর্পণ, অ্যান্ড গেটের চিহ্নটা আমরা খুব সহজে মনে রাখবো, একটা জাস্ট ডি, এই যে একটা ডি আঁকলাম, এটাকে বলা হচ্ছে একটা অ্যান্ড গেটের চিহ্ন। এখন সেম ভাবে আমাদের যেহেতু সত্য সারণীটা আছে, বোঝার সুবিধাতে আমরা দুই ইনপুট নিয়েই কাজ করতেছি। তাহলে আমার এ পাশে দুইটা ইনপুট দিলাম, এখানে কিন্তু দুইয়ের অধিক ইনপুট যেতে পারবে, তবে দুইয়ের থেকে কম একটা ইনপুট থাকতে পারবে না। এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে যে ইনপুট সংখ্যা একমাত্র নট গেটে একটা হতে পারে, বাদ বাকি কোনো গেটে একটা হতে পারবে না। সেই জন্য মিনিমাম আমাকে দুইটা ইনপুট নিয়ে কাজ করতে হচ্ছে। আমি এই দুইটা ইনপুটের একটার নাম রাখলাম মনে করো এ আর একটা বি। তাহলে একটু বোঝার জন্য যদি লিখি, আমার এই পাশটা হচ্ছে ইনপুট, এটা অ্যান্ড গেট, তাহলে আউটপুট কয়টা আসবে, একটা, কারণ দুই বা ততোধিক যতগুলো ইনপুট থাকুক না কেন আউটপুট আমি একটাকেই পাবো। তাহলে এখান থেকে আমি আউটপুট, সেই আউটপুটটাকে ধরলাম আমি এক্স, এটা হচ্ছে আমার আউটপুট। এখন দেখো আউটপুটটা আসলে কি হবে, আমরা অ্যান্ড গেটের কাজটা কি জানি, একটু সংজ্ঞার সাথে মিল করার চেষ্টা করি। সংজ্ঞাতে কিন্তু বলে দেওয়া আছে গুণের কাজ, তাহলে কি হবে, অ্যান্ড গেট গুণ করবে, কাদের গুণ করবে, এই যে ইনপুট আছে ইনপুটগুলোকে গুণ করবে। ওকে, তাহলে ফার্স্ট ইনপুট কি আছে এ, সেকেন্ড ইনপুট আছে বি, তাহলে আমার এক্স এর মান হবে এ ইনপুট এবং বি ইনপুটের মানের গুণফল। খুব সহজে লিখতে পারি এক্স ইকুয়াল টু এ ইন্টু বি, এটাই হচ্ছে আমার অ্যান্ড গেটের ফলাফল। এখন দেখো অ্যান্ড গেটের দুইয়ের অধিক, তিনটা চারটা পাঁচটা ছয়টা যে কোনো পরিমাণ আমার ইনপুট থাকতে পারে। দেখো তিনটা যদি থাকতো তাহলে কি হতো, এ বি আর সি থাকতো, তখন গুণফল হতো এ ইন্টু বি ইন্টু সি। যদি চারটা থাকতো এ বি সি ডি, তাহলে আমার এক্স এর মানে গুণ হতো এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি। এটা কিন্তু মনে রাখতে হবে, আমরা যদিও দুইটা ইনপুট দিয়ে করাচ্ছি, বাট এখানে কিন্তু দুইয়ের অধিক তিনটা চারটা পাঁচটা ছয়টা থাকতে পারবে ইনপুট, কোনো সমস্যা না। যতগুলো ইনপুট থাকবে অ্যান্ড গেট ততগুলোকে একসাথে গুণ করে একটা আউটপুটে বাইর করে দেবে।
এখন দেখো এখান থেকে আমরা একটা সত্য সারণীটা করি, দুইটা ইনপুট এ আর বি আছে, তাহলে আমার ছক সংখ্যা কি হতো 4টা। সেম ভাবে এখন দেখো 4টা আমি সেগুলো সব রেখে দিয়েছি, 4টা ছক পর্যন্ত রাখলাম, তাহলে আমার এক্স এর মানটা কি হচ্ছে এ ইন্টু বি, তাহলে আমি হেডিং এ এখানে এক্স এর মানটা এ ইন্টু বি কে লিখে দিলাম। যেহেতু এখানে এ ইন্টু বি আছে, তাহলে দেখো এ আর এই যে বি মানগুলো নেওয়া আছে, সেম আগের মতোই মান হবে। এখন আমি এ ইন্টু বি মানটাকে বাইর করব, তাহলে এ ইন্টু বি দেখো প্রথম ঘরে কি আছে 0 আর 0, তাহলে 0 আর 0 যখন গুণ হবে তখন ফলাফলটা আসবে 0। নেক্সট দেখো 0 এর সাথে 1 গুণ হবে, তাহলে 0 আর 1 যখন গুণ হবে তখন ফলাফলটা কি হয়, 0 এর সাথে কিন্তু যা কিছু গুণ হয় ফলাফলটা 0 হয়ে যায়, এই জন্য 0 আর 1 গুণ হইলে ফলাফলটা 0। পরের লাইনে দেখো 1 আর 0 গুণ, তো ফলাফলটা 0 যেহেতু একটা 0 আছে, এবং লাস্ট লাইনে 1 আর 1 গুণ হবে। তো আমরা কি জানি 1 আর 1 যদি গুণ হয় তাহলে ফলাফলটা কিন্তু 1 হবে। এখন একটু ভালোভাবে খেয়াল করো, অর গেটে যখন করছিলাম ওখানে কিন্তু একটা মাত্র শূন্য ছিল, বাদ বাকি সবগুলোই কিন্তু অন ছিল। তাহলে ওখানে আমরা কি বলতে পারি, যখন উভয় ইনপুট 0 তখনই আমার ফলাফল 0, বাদ বাকি সকল ক্ষেত্রে যদি মিনিমাম একটা অন আসতো তাহলে ওখানে মান ছিল 1। এন্ড গেটের কাজটা কি, যেখানে সবগুলো ইনপুট অন সেখানেই ফলাফল অন, বাদ বাকি সকল ক্ষেত্রে মিনিমাম যদি একটা 0 আসে ফলাফলটা 0 হয়ে যাবে। এটা 3 4 5 6 আমি যতগুলো ইনপুট নিয়ে করি না কেন সেটা বিষয় না, আমার বিষয়টা হচ্ছে সবগুলো ইনপুট যখন অন হবে ফলাফল তখন অন হবে, যখন সবগুলো ইনপুট অন না হয়ে মিনিমাম একটা 0 আসবে তখন ফলাফলটা 0 আসবে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো এখন দেখো এর আমরা একটা সুইচ সার্কিট করি, আমরা অর গেটের সুইচ সার্কিটের কথাটা যদি একটু চিন্তা করি, অর গেটের সুইচ সার্কিটটা কেমন ছিল, ওখানে কিন্তু সুইচগুলো ছিল একটা আর একটা সমান্তরালে, এবং মনে রাখতে হবে এন্ড গেটে যখন আমরা কোনো সুইচ সার্কিটের কাজ করব তখন কিন্তু এই সুইচ সার্কিটগুলো হবে শ্রেণীতে, একটা শ্রেণীতে থাকবে। সেটা কিভাবে দেখো, যেহেতু দুইটা ইনপুট আছে আমি দুইটা সুইচ নিয়ে কাজ করি, একটু আঁকানোর চেষ্টা করি। এবং মনে করো এখানে আমি একটা বাল্বকে যুক্ত করতেছি, নিচে আমি একটা ব্যাটারির সাথে এটাকে যুক্ত করে দিলাম। এখন অর গেটের মতো সেম ভাবে বিদ্যুৎটা যখন এভাবে প্রবাহ ঘটে আমার আবার ফিরে আসবে বাল্বের মধ্যে দিয়ে, তখনই কিন্তু আমার বাল্বটা জ্বলবে, অন্য কোনো সময় বাল্বটা জ্বলবে না। তো সেক্ষেত্রে দেখো কি করতেছি আমরা, এখান থেকে মনে করো বিদ্যুৎটা যাচ্ছে, যাওয়ার পরে আমি এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, এ আর বি সুইচ, যেহেতু আমার ইনপুটও আছে দুইটা, তাহলে এ আর বি সুইচে যখন কাজ হচ্ছে তখন আসলে কাজটা কি হচ্ছে দেখো, বিদ্যুৎটা যাওয়ার পরে কি দেখতেছি এ খোলা আছে, অর্থাৎ এর মান কত 0। এ যখন খোলা তখন কিন্তু বিতে বিদ্যুৎটা পাস হচ্ছে না, আবার দেখো বিও খোলা আছে, তাহলে কোনোভাবে যদি বিতে বিদ্যুৎ পাস হচ্ছে তাহলে বি এর মানটাও 0। যেহেতু দুইটা সুইচে খোলা আছে তাহলে আমি কি বলতে পারি এও খোলা বিও খোলা, অর্থাৎ এও 0 বিও 0, তাহলে দুইটা যখন 0 ফলাফল তখন কি হচ্ছে, বিদ্যুৎ প্রবাহ তো ঘটতেছে না, সুতরাং বাল্ব জ্বলবে না, ফলাফল 0। এখন মনে করো আমি বিটাকে যুক্ত করে দিলাম, তো বিটাকে যুক্ত করে দেওয়ার পরে আমি কি দেখতেছি, বিদ্যুৎ যাওয়ার পরে দেখতেছে এর এখানে খোলা আছে, তার মানে এ থেকে বিতে বিদ্যুৎ পাস হচ্ছে না, সুতরাং এর মান 0, বা বিটা অন করে দিয়েছি। অন করে দেওয়া সত্ত্বেও যেহেতু এর মানটা 0 সেহেতু এ 0 বি অন, এখান থেকে বিদ্যুৎ যদি বিতে না যায় তাহলে বি যতই আমার অন থাকুক না কেন বাল্বের মধ্যে দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহটা ঘটতেছে না, সুতরাং বাল্বটা জ্বলতেছে না, তাহলে এ 0 বি অন, ফলাফলটা আমার 0। নেক্সট 3 নাম্বার ধাপে যদি যাই, মনে করো আমি এটাকে খুলে দিলাম, সরি বিটাকে খুলে দিলাম, দিয়ে এটাকে যুক্ত করে দিলাম, তাহলে এক্ষেত্রে কি হবে, এখান থেকে বিদ্যুৎটা যাওয়ার পরে এ থেকে বি বিন্দুতে বিদ্যুৎটা আসবে, বি বিন্দুতে বিদ্যুৎটা আসার পরে দেখতেছে কি বির এই যে সুইচটা আবার খুলে দেওয়া, তাহলে এ থেকে যখন বিতে যাচ্ছে সুইচের মাধ্যমে, সুইচটা যেহেতু বন্ধ আছে তাহলে আমরা ফলাফলটাকে কি বলতেছি এ অন, যেহেতু বন্ধ আছে বাট বিটা দেখো খুলে দেওয়া, তাহলে এ অন বি 0, এ অন বি 0। এখন দেখো বি থেকে কিন্তু বিদ্যুৎটা প্রবাহ ঘটেনি, যেহেতু বি থেকে বিদ্যুৎটা প্রবাহ ঘটেনি সেহেতু বাল্বটা জ্বলবে না, আর যখনই বাল্বটা জ্বলতেছে না তখন ফলাফল কি 0, তাহলে এ অন বি 0, এ অন বি 0, টোটাল ফলাফলটা 0, বাল্ব জ্বলেনি। লাস্ট ধাপে এসে দেখো আমি সুইচটাকে বন্ধ করে দিলাম, তাহলে সুইচটাকে যখন বন্ধ করতেছি
খুব সুন্দরভাবে এও বন্ধ বিও বন্ধ, তাহলে এ থেকে বিতে বিদ্যুৎ পাস হচ্ছে এবং বি থেকে দেখো পরবর্তী সংযোগে বিদ্যুৎ পাস হবে, তাহলে বাল্বের মধ্যে দিয়ে বিদ্যুৎ ঘুরে আমার আবার ব্যাটারিতে প্রবাহটা বজায় থাকবে, সুতরাং বাল্বটা জ্বলবে। তাহলে এক্ষেত্রে একটু সত্য সারণীর সাথে মিল করি, এ বন্ধ বিও বন্ধ, তাহলে এ অন বি অন, বাল্বটা জ্বলেছে তাহলে ফলাফল অন, এ অন বি অন ফলাফল অন। তো দেখো খুব সহজ কিন্তু আসলে এন্ড গেটটা অর গেটের মতোই, জাস্ট চিহ্নটাকে মনে রাখবা যে একটা ডি কে যদি আমরা একটু বড় করে দেই, বাম পাশে ইনপুট ডান পাশে আউটপুট দিলে এটা হয়ে গেল একটা অর গেটের চিহ্ন। এবং সত্য সারণী তো আছেই, সহজে মনে রাখবা যেখানে সবগুলো ইনপুট অন হবে সেখানেই শুধুমাত্র ফলাফলটা অন হবে, বাদ বাকি সব ক্ষেত্রে মিনিমাম যদি একটা শূন্য চলে আসে তাহলে ফলাফলটা শূন্য হবে এবং শ্রেণীতে থাকবে আমার সুইচগুলা। আর অর গেটে কোথায় ছিল, একটা আর একটা সমান্তরালে ছিল, বাট এন্ড গেটে সবসময় মনে রাখবা শ্রেণীতে যুক্ত থাকবে। যখন কোনো সৃজনশীল কোশ্চেন তোমরা করবা, সৃজনশীল কোশ্চেনে যেখানেই দেখবা একটা আর একটা সমান্তরালে যুক্ত আছে, মনে রাখবা ওটা অর গেট। আর যখনই দেখবা যে একটা আর একটা শ্রেণীতে যুক্ত আছে, তখনই সেটা হবে আমার এন্ড গেট। এ পর্যায়ে দেখো মৌলিক গেটের সর্বশেষ যেটা আছে নট গেট, আমরা এই নট গেটটাকে নিয়ে আলোচনা করব। আমি আশা করি আমার আগের দুইটা আলোচনা অর গেট এবং এন্ড গেটটাকে আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। দেখো আমরা এখন নট গেটটাকে নিয়ে আলোচনা করব। তো আসলে নট গেটটা কি, আমরা কি জানি, নট গেট অর্থ হচ্ছে পূরকের কাজ। তাহলে সংজ্ঞাটাও সেম, আগে যেমন আমরা যোগের কাজ থেকে গুণে যখন গেছিলাম যোগের শব্দটা মশা শুধুমাত্র গুণ শব্দটাকে ইউজ করছিলাম, এখানে ওই দুইটা শব্দের পরিবর্তে শুধুমাত্র পূরকের শব্দটা ইউজ করব। কিভাবে, সংজ্ঞাটা দেখে একটু লক্ষ্য করো, বুলিয়ান অ্যালজেব্রার পূরকের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে আমরা নট গেট বলি। ঠিক আছে, এখন পূরকের কাজটা কি, জিরোর পরিবর্তে ওয়ান, ওয়ানের পরিবর্তে জিরো যে মানটাকে নিয়ে আসতেছি এটাকে বলতেছি আমরা পূরক। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার পূরকের কাজ, অর্থাৎ এই যে মানটা আমি অন মানকে প্রবাহ করলে ফলাফলটা জিরো পাবো, জিরোকে প্রবাহ করলে মানটা অন পাবো, এই যে মানের প্রবাহের দিকটাকে যে ঠিক রাখবো, পূরকের কাজটা যে সম্পাদন করব যে লজিক গেটটা দিয়ে, তাকে আমরা বলতেছি নট গেট। মনে রাখবো শুধুমাত্র নট গেটে একটা ইনপুটের জন্য আউটপুট একটা হয়, এখানে কিন্তু একটা মাত্র ইনপুট থাকবে একটা গেটের জন্য, বাদ বাকি সকল প্রকার গেটে মিনিমাম ইনপুট কিন্তু দুইটা। একটু দেখো অর গেট বা এন্ড গেট আমরা যখন ক্লাসটা আগে করলাম ওখানে কিন্তু আমরা দুইটা ইনপুট দিয়ে কাজ করছি, এখানে কিন্তু আমার একটাই ইনপুট থাকবে। তাই নট গেটে আমি চিহ্নটাকে প্রথমে একটু আঁকাই। দেখো আমি দুইটা চিহ্ন একসাথে আঁকাইছি দেখে মনে হচ্ছে এই যে দুইটা চিহ্ন আছে, যদি নট গেটটা অন্য কোনো গেটের সাথে যুক্ত হবে যে সময়, সে সময় কিন্তু এইখানে এই যে গোল চিহ্নটাকে দিয়েছি শুধুমাত্র ওই গেটের সাথে এই গোল চিহ্নটা বসে যাবে। বাট নট গেট যখন একা বসবে আলাদা থাকবে তখন আমার টোটাল চিহ্নটা থাকবে, আলাদা কিন্তু হবে না, মনে রাখবা। তো যখন আমরা যৌগিক গেটগুলো করবো তখন আমার বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। এখানে আমি একটা মাত্র ইনপুট দেব, তার জন্য আউটপুটও পাবো একটা। তাহলে এখন মনে করো আমি এ ইনপুট দিলাম, তাহলে ফলাফল যদি আমার এক্স হয় তাহলে এক্স ইকুয়ালটা আমি কী পাবো, এ নট এ প্রাইম বা এ বার, আমি যে নামটাই বলি নামটা একই, বা আমি এ নটও বলতে পারি। এটা হচ্ছে আমার নট গেট, এপাশে এ হচ্ছে আমার ইনপুট, এপাশটা হচ্ছে আউটপুট। আমি একটু বোঝার জন্য লিখি ইনপুট নট গেট আউটপুট। ওকে, তাহলে দেখো একটা ইনপুট তার জন্য একটা আউটপুট পেলাম। যদি সত্য সারণী করি তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার n, তাহলে 2 এর পাওয়ার n, এখানে একটা ইনপুট, তাহলে n এর মান হচ্ছে অন, তাহলে n এর মান যদি অন হয় তাহলে 2 এর পাওয়ার 1, কোনো কিছুর পাওয়ার 1 মানে মান সেইটাই 2, তাহলে আমার সত্য সারণীর ছক হবে দুইটা। আমি ফার্স্টে হলো একটা হেডিংটাকে নিয়ে নিই, তাহলে হেডিংয়ে আমার ফার্স্ট কি হচ্ছে, মান হচ্ছে a, এবার এক্স ইকুয়াল টু আমার ফলাফলটা আসবে এ নট। তাহলে এ আর এ নটের মান যখন পাচ্ছি তখন দেখো আমার এখন সত্য সারণী, তাহলে সত্য সারণীতে এখন কি হচ্ছে, আমার ছক সংখ্যা হবে দুইটা, তাহলে আমি সেই দুইটা ছক নেই। দেখো আমার ছকটা কিন্তু কমপ্লিট। এখন আমরা মান নেব, তাহলে এখানে যেহেতু একটা ইনপুট, একটা ঘরের মান হবে 0 আর একটা ঘরের মান হবে অন। এখন আমরা কি জানি,
নট গেট পূরকের কাজটা কি? কাজটা হচ্ছে উল্টে দেওয়া। আমরা যে মান প্রবাহটা করলাম সেই মানের বিপরীত মানটাকে নিয়ে আসা। তাহলে দেখো যে ঘরের মানটা 0 আছে ফলাফলে সেই ঘরের মানটা 1 হবে, এবং দেখো যেখানে আমরা অনকে প্রবাহ করেছি সেখানে ফলাফলটা হবে 0। নট গেটের সত্য সারণী বা চিহ্ন দুইটাই কিন্তু ইজি, যেহেতু এখানে একটা মাত্র ইনপুট, এখানে একাধিক ইনপুটের কোনো চান্স নেই। এটা যদি আমরা একটু সুইচ সার্কিট তৈরি করি তাহলে দেখো সুইচ সার্কিটটা কেমন হবে। মনে করো আমরা একটা যে কোনো সুইচ সার্কিট তৈরি করলাম, এখানে আমি একটা বাল্বকে যুক্ত করে দিচ্ছি। একটা সুইচ সার্কিট সহ একটা বাল্বকে যুক্ত করলাম। এখন বিষয়টা হচ্ছে এটা কিভাবে কাজ করে। দেখো বিদ্যুৎটা যখন যাচ্ছে, বিদ্যুৎ কিন্তু সবসময় সহজ রাস্তা দিয়ে আগে চলার চেষ্টা করে। তো এখান থেকে দেখো এ পাশে একটা এ পাশে একটা, দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। দুই ভাগে ভাগ হওয়ার পরে মনে করো আমার এইটা সেই এ সুইচ। তাহলে এ সুইচে যখন বিদ্যুৎটা আসতেছে, আসার পরে দেখতেছে এই সুইচটা খোলা আছে অর্থাৎ অন আছে, তাহলে কি হবে? এখান থেকে তো বিদ্যুৎ প্রবাহ ঘটতে পারতেছে না। তো ঠিক যখন এখান থেকে বিদ্যুৎ প্রবাহটা ঘটতেছে না তখন বিদ্যুৎটা কিন্তু এই পুরো রাস্তাটা ঘুরে আসতেছে, এবং সে ঘুরে আসার সময় দেখতেছে খুব ইজিলি সে আবার ব্যাক করতে পারতেছে। তাহলে মাঝখানে যখন সুইচটা খোলা আছে টোটাল বর্তনী জুড়ে আমার বিদ্যুৎটা চলতেছে। তাহলে এ খোলা অর্থাৎ এর মানটা 0, ফলাফলে কিন্তু পাচ্ছি অন, কারণ এটা যখন খুলে দিচ্ছি তখনই আমার চারিপাশে দিয়ে বিদ্যুতের প্রবাহটা ঘটতেছে এবং ফলাফলটাকে আমরা অন পাচ্ছি। বাট এখন মনে করো আমি এটাকে বন্ধ করে দিলাম, তাহলে কি হবে? বিদ্যুৎটা এ পাশটি আসার পরে যখন সুইচ দিয়ে দেখবে যে এ পাশ দিয়ে আমার খুব সহজে যেতে পারতেছি, সেটা কিন্তু আর আমার এ পাশ দিয়ে যাবে না। এ পাশ দিয়ে যখন যাবে না তখন আর কি বাল্বটা জ্বলবে না। তাহলে বিদ্যুতের প্রবাহ ক্ষেত্রে কি দেখতেছি? যখন আমার এ সুইচটা বন্ধ করে দিচ্ছি অর্থাৎ এ সুইচের মানটা অন দিচ্ছি, তখন বাল্বের ফলাফল আসতেছে 0, অর্থাৎ বাল্বটা আর জ্বলতেছে না। তো এটা ছিল আমার নট গেটের সত্য সারণী বা সুইচ সার্কিট। এবং মনে রাখবা, প্রথম থেকে আরো একবার বলি, অর গেটের সুইচগুলো সমান্তরালে থাকবে, এন্ড গেটের সুইচগুলো শ্রেণীতে থাকবে, নট গেটের সুইচটা মাঝখানে থাকবে। তো এভাবে যদি তুমি মনে রাখো যে কোনটা কোথায় থাকবে, তাহলে পরীক্ষার খাতায় যখন আমার এই মানটা আসবে তখন আর এটা ভুল যাবে না যে কোথায় কি হচ্ছে। সমান্তরালে দেখলেই মনে করতে হবে এটা অর গেট, শ্রেণীতে দেখলেই বুঝতে হবে এটা এন্ড গেট, মাঝখানে দেখলেই বুঝতে হবে এটা নট গেট। তো এভাবে আসলে নট গেটটা কাজ করে। এবং মনে রাখবা নট গেটে কিন্তু একটা মাত্র ইনপুট হয়, বাদ বাকি সকল গেটে একাধিক ইনপুট থাকবে, একটা ইনপুট থাকবে না। এ পর্যায়ে দেখো একটা নাম লিখছি বাফার গেট। তো আসলে যখন আমরা লজিক গেটটাকে ভাগ করে দিয়েছিলাম বিভিন্ন পর্যায়ে, মৌলিক যৌগিক থেকে শুরু করে সবগুলো পাঠে পাঠে ভাগ করছি, ওখানে কিন্তু এই বাফার গেট নামটা আসেনি। তো এই জন্য বাফার গেটটা সম্পর্কে একটু আলোচনা আমাদের আছে, সেটা করে দেই। দেখো আসলে বাফার গেট জিনিসটা কি? কোনো গেটের মধ্যে দিয়ে আমরা যে ইনপুটটা দেব আউটপুট হিসেবে একই পাবো, এইরকম যে গেটটা আছে সেটাকে বলা হচ্ছে বাফার গেট। অর্থাৎ আমি ইনপুট যা দিচ্ছি আউটপুটটাই পাচ্ছি। আমি যদি অনকে ইনপুট দেই আউটপুট অন পাবো, আমি 0কে ইনপুট দেই আউটপুট 0 পাবো। তাহলে এইরকম যে গেটটা আছে সেই গেটটাকে বলা হচ্ছে বাফার গেট। তাহলে এখন প্রশ্ন আসতে পারে আমি বাফার গেট কেন ইউজ করি? যেহেতু তোমার মান যেটা দিচ্ছে সেটাই পাচ্ছি, তাহলে বাফার গেটের কোনো প্রয়োজন পড়ে না। আসলে বাফার গেটটা হচ্ছে যদি কোনো ইনপুটের মানটা দুর্বল হয়ে যায়, যে এই ইনপুটের মানটা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেটাকে সবল করার জন্য আমরা এই বাফার গেটটাকে ইউজ করি। তাহলে বাফার গেটটা কীভাবে কাজ করে দেখো, পরপর দুইটা নট গেট যুক্ত থাকবে। আমরা একটু আগেই নট গেটটা বুঝলাম, এই নট গেট যখন পরপর দুইটা যুক্ত থাকবে তখনই আমার বাফার গেটটা হবে। কিভাবে দেখো, মনে করো আমি এই একটা নট গেটকে নিলাম, তাহলে আমি এখানে একটা ইনপুট দিলাম এ, তাহলে আমরা আউটপুটটা কি পাচ্ছি? এ নট। একটু আগেই তো করলাম এটা। এখন মনে করো এটাকে আমি আবারও নট গেটের মধ্যে দিয়ে নিয়ে যাব, তাহলে আবারও যখন নট গেট হবে তাহলে আমার এ নটের মাথায় আবার একটা নট চলে আসবে, যেহেতু আমার দুইটা নট গেট। দেখো এ ডাবল নট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এ। এখন এ ডাবল নট ইকুয়াল টু এ, এইটা কিভাবে হচ্ছে এটা যদি তোমাকে বুঝতে হয় তাহলে আমরা দেখো এই বুলিয়ান অ্যালজেব্রার বেশ কিছু সূত্র নিয়ে একটা ক্লাস করছিলাম, ওই ক্লাসে তোমাকে দেখতে হবে, বুঝতে হবে, তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হবে। দ্বিতীয় ক্লাসে আছে, ক্লাসের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো দেখো এর মানটা যখন প্রথম নট গেটের মধ্যে দিয়ে গেছে তখন এ নট পেয়েছে, এবং এ নটটা যখন আবারও নট গেটের মধ্যে দিয়ে যাচ্ছে তখন এ নটের মাথায় আবারও একটা নট পাচ্ছি, এ ডাবল নট ইকুয়াল টু এ। তাহলে দেখো তো এর যে মানটাকে নিয়েছিলাম এ নটেও
যখন ডাবল নট দিয়ে যাচ্ছে তখন সেই এটাকেই পাচ্ছি। তো এইটা যে কাজ হচ্ছে ডাবল নট গেটের মধ্যে দিয়ে যখন কোনো ইনপুট একবারে যাচ্ছে তখন যে কাজটা হচ্ছে এটাকে বলা হচ্ছে বাফার গেটের কাজ। এবং বাফার গেটের কাজটা কি, দুর্বল যে মানটা আছে সেটাকে শুধুমাত্র সবল করে দেবে এবং যে ইনপুটটা দেব আউটপুট হিসেবে আমি সেটাই পাবো, এখানে কোনো পার্থক্য হবে না। তো এটাকেই বলা হচ্ছে আমার বাফার গেট। বাফার গেটটা আসলে কোনো গেটের ভাগের মধ্যে, যৌগিক বা মৌলিক কোনো ভাগের মধ্যে পড়ে না, এজন্য ওখানে আমার ভাগের সময় বাফার গেটের নামটা আসেনি। শুধুমাত্র আসেনি বলেই শেষে বাফার গেটটা সম্পর্কে তোমাদের একটু ধারণা দিলাম। এবং বাফার গেট এতটুকুই যে শুধুমাত্র দুর্বলকে সবল করবে। তো আশা করি আজকে লজিক গেট থেকে শুরু করে আমার মৌলিক গেট এবং যতগুলো গেট নিয়ে আলোচনা করলাম, অর এন্ড নট, বাফার গেট, সবগুলো সম্পর্কে আসলে তোমাদের ক্লিয়ার ধারণা এসেছে। আর আসলে ক্লাসগুলো সম্পর্কে যদি তোমরা ক্লিয়ার ধারণা পেতে চাও তাহলে পূর্বের ক্লাসগুলো অবশ্যই তোমাকে দেখতে হবে। তুমি যদি ওই ক্লাসগুলো না দেখো তাহলে এই যে সত্যক সারণী, সার্কিট বা কেন এখান থেকে ডাবল নট ইকুয়াল টু এ আসলো এগুলো বোঝাটা কষ্ট হয়ে যায়। এই জন্য আমি আবারও বলতেছি, আমাদের প্রত্যেকটি ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া থাকবে নাম সহ। তুমি ওখান থেকে দেখে আসতে পারবে যে কোনটা কোন ক্লাস, এবং এর আগের যে 3টা পার্ট তোমরা যদি দেখো আজকের ক্লাসটা আশা করি খুবই সহজ মনে হবে তোমাদের কাছে। পরবর্তী আমরা আরো এরকম অনেকগুলো ক্লাস নিয়ে আসবো। ক্লাসগুলো আপলোড হওয়ার সাথে সাথে যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দাও, তাহলে চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা ভিডিওটা দেখতে পারবে। ধন্যবাদ।